জামাতের সাবেক আমির গোলাম আজম সাহেব ক্ষমতা ওনার কাছে খুবই খারাপ জিনিস। খোদা আমার উঠে না, ইসরায়েল যে আগ্রাসী রাষ্ট্র হয়ে উঠছে এটা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। এই রাষ্ট্র টিকবে না। কেন দেশপ্রেমের আড়ালে সাজানো হচ্ছে দেশবিরোধী ষড়যন্ত্র? বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতিতে যে বিষয়টি সব থেকে বেশি আলোচনায় সেটি হলো নির্বাচন পদ্ধতি। বেশিরভাগ দলগুলোই পিআর পদ্ধতি নির্বাচনের দাবি তুলছে। পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার কোনো বিকল্প নাই। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। এই পিআর নিয়ে আমাদের আরো জোরসোরে এ ব্যাপারে বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল অ্যাক্টিভিস্ট ডক্টর পিনাকি ভট্টাচার্য তার একটি ভিডিওতে পিআর পদ্ধতির ক্ষতিকারক দিকগুলি নিয়ে আলোচনা করেন। সংখ্যানুপাতিক নির্বাচন এখন বাংলাদেশের হট টপিক। এইটা বিএনপি ছাড়া সব দলই চায়, বিএনপি চায় না। এটা খুব বেকুবের মতো প্রশ্ন করি, হ্যাঁ কিছু মনে করেন না। বিএনপি কেন চায় না আর অন্যরা কেন চায় এটা বলতে পারবেন? আমি শিওর ম্যাক্সিমাম মানুষ এটা বলতে পারবে না, এমনকি দলের কর্মীরাও বলতে পারবেন না। আলোচনাতে আমাদের কোনো সমস্যা নেই, তার রিসার্চে তিনি যা পেয়েছেন তিনি তাই বলেছেন, কিন্তু তিনি তার ভিডিওতে শেষের অংশে ইসরায়েলকে উদাহরণ দিয়েছেন এবং বলেছেন ইসরায়েলে পিআর পদ্ধতি নির্বাচন আছে বলে ইসরায়েলের ক্ষমতায় ইহুদি চরমপন্থীরা দখল করেছে। এবার আরো মারাত্মক উদাহরণ দিই, ইসরায়েল যে আগ্রাসী রাষ্ট্র হয়ে উঠছে এটা সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য। তো এখানে প্রায় 3% মতো ভোট পেলে সংসদে ঢুকে যায় যে কেউ। এই ফাঁক বলে ক্ষমতার মঞ্চে উঠে আসছে একঝাঁক ধর্মীয় হুলিগান, যারা গণতন্ত্র না ধর্মীয় শাসন এবং জাতিগত নিধন চায়। আমরা জানি বাংলাদেশে পিআর পদ্ধতি নির্বাচনের দাবি সব থেকে জোরালোভাবে যে দল দুটি চেয়েছেন তারা মূলত ইসলামপন্থী দল জামাত এবং চরমোনাই। তাহলে কি ডক্টর পিনাকি ভট্টাচার্য ইসলামপন্থী দলগুলোকে ইসরায়েলের উগ্রপন্থী ইহুদি দলগুলোর সাথে তুলনা করতে চাচ্ছেন, নাকি তার অন্য কোনো মতলব রয়েছে যেটা তিনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছেন? পিআর পদ্ধতি নির্বাচন আরো অনেক দেশে হয়, তাহলে উদাহরণ শুধু কেন ইসরায়েলের চরমপন্থীদের? পিনাকি দাদা, আপনি নিজামী সাহেবের বইয়ের যে উদ্ধৃতি দিয়েছেন জানি না বুঝে না বুঝে ব্যঙ্গ করেছেন। জামাতের সাবেক আমির গোলাম আজম সাহেব এই বইটা লেখেন 2005 সালে। রাজনীতি হলো পাওয়ার পলিটিক্স বা ক্ষমতার রাজনীতি। দেশ গড়া আসল লক্ষ্য না, ক্ষমতাসীন হওয়াই আসল লক্ষ্য। ক্ষমতা ওনার কাছে খুবই খারাপ জিনিস। খোদা আমার উঠে না। তবে আপনার জানা উচিত যে ইসলামিক রাজনীতি যারা করেন তারা শুধু পাওয়ারের জন্য রাজনীতি করেন না, তার আরো একটি লক্ষ্য রয়েছে, আর সেটি হলো জনস্বার্থ। অন্য দলের সাথে ইসলামিক দলের এটাই পার্থক্য, এবং অন্যান্য দল ক্ষমতায় যাওয়ার জন্য পাওয়ার ব্যবহার করেন, যেমন পেশি শক্তি, টাকার শক্তি, যার কারণে তিনি পাওয়ার পলিটিক্স বলেছেন। রাষ্ট্রবিজ্ঞানী এটা খুব সোজা কথা বলে। উনি বলেন যে রাজনীতি আসলে একটা অদৃশ্য বোঝাপড়া। সেটাতে ঠিক হয় কে ক্ষমতায় থাকবে, কে টাকা খাবে, কে নিরাপদে থাকবে। ট্রাকে চাঁদাবাজি, হাটের ইজারা, ছিনতাই, মাস্তানি, ঠিকাদারি, বালু মাহাল, এই সমস্ত জিনিস আছে না যেটি থেকে টাকা পয়সা আসে। এটা একটা ইকোনমি আছে। কে তুলবে টাকা, কে নিবে, পুলিশ কত পাবে, রাজনৈতিক নেতা কত পাবে, তৃণমূলের মাস্তান কত পাবে, মন্ত্রী কত পাবে, আজিনা কত পাবে, এই সব কিছু সেটেল। সেই অলিখিত চুক্তি দিয়া এটি রাজনৈতিক বন্দোবস্ত। এই তার মানে আপনি বলতে চাচ্ছেন চাঁদার ভাগ বটোয়ারাই রাজনীতির বন্দোবস্ত। আপনি নিজেই বলেছেন হাসিনার পালানোর পর আগের বন্দোবস্ত ভেঙে গেছে, আর কোনো রাজনৈতিক দলও ক্ষমতায় নেই। তার মানে কোনো ধরনের বন্দোবস্ত এখন আর নেই। তাহলে শূন্য থেকে শুরু করতে সমস্যা কোথায়? নতুন বন্দোবস্ত করতে সমস্যা কোথায়? নাকি আবার যারা নতুন বন্দোবস্ত করতে চাচ্ছে তাদের আপনার পছন্দ হয় না? বন্দোবস্ত শূন্যতার উদাহরণ দিতে গিয়ে আপনি উল্লেখ করেছেন আফগানিস্তানে। আমরা আপনাকে বলবো আর একটু ভালোভাবে রিসার্চ করুন। আশরাফ গনি এবং আমেরিকা পালানোর আগের দিন কোন বন্দোবস্ত, আর পালানোর পরের দিন কোন বন্দোবস্ত হলো? বন্দোবস্ত শূন্যতা এখানে কি ছিল না? অথচ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বন্দোবস্তের শূন্যতার সাথে বন্দোবস্তের পরিবর্তন এটাই ছিল যে সেকুলার গণতন্ত্রকে দিনের পরিবর্তনে সরাসরি ইসলামিক এমিরেটে রূপান্তর করা। এবার বলবেন যে আফগানিস্তানের অবস্থা খারাপ, মোটেও ভালো না। এরকমটা না। 24 মে 2025 ইউএস হোমল্যান্ড সিকিউরিটি প্রকাশিত এই রিপোর্টটি দেখেন। আফগানিস্তানের ইকোনমি এবং সিকিউরিটি স্টেবল রয়েছে, তাদের জিডিপি 2% হারে বৃদ্ধি পাচ্ছে। এরপর তিনি প্রথম উদাহরণ দিয়েছেন বেলজিয়ামের উদাহরণ দেবো। এই বেলজিয়াম একটা দেশ হিসাবে থাকে কিনা দেখেন। যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা পায় না, সরকার গঠন হয় না, 1 বছরের বেশি সময় সরকার গঠন হয় না, এরকম এক্সাম্পল আছে। দাদা, নিজের ইচ্ছা মতো ভুল তথ্য ছড়ানোটা ঠিক না। বেলজিয়ামের অর্থনীতি, পলিটিক্যাল স্ট্যাবিলিটি
বাংলাদেশের থেকে অনেক গুণে ভালো। বেলজিয়ামের জিডিপি 689.36 বিলিয়ন, যেখানে বাংলাদেশের জিডিপি 467.2 বিলিয়ন। বেলজিয়ামের জিডিপি পার ক্যাপিটাল 58,256, যেখানে বাংলাদেশের পার ক্যাপিটাল মাত্র 2,690। বেলজিয়াম স্বাস্থ্য খাতে ব্যয় জিডিপি এর 10.8%, বাংলাদেশের স্বাস্থ্য খাতে ব্যয় জিডিপি এর মাত্র 0.74%। শিক্ষা খাতে বেলজিয়ামের জিডিপি এর 6.3% বাজেট থাকে, আর বাংলাদেশের শিক্ষা খাতে জিডিপি এর মাত্র 1.77%। গত 20 বছর যাবৎ শিক্ষা খাতে বাজেট 2%-এর কম চলে আসছে। সর্বশেষ 5 বছরে বেলজিয়ামে একটিও পলিটিক্যাল মার্ডার হয়নি, একজন মানুষও ভায়োলেন্সে মারা যায়নি। অথচ বাংলাদেশে 2013 থেকে 2017 সালে পলিটিক্যাল ভায়োলেন্সে মানুষ মারা যায় প্রায় 1088 জন, ইনজুর্ড হয় আরো 60,000। এভারেজে প্রত্যেক বছর 55 থেকে 60টি ভায়োলেন্স সংঘটিত হয় বাংলাদেশ। পিনাকিদা গড়তে হলে ভাঙতে হবে। প্রত্যেক সৃষ্টি কোনো কিছু ভাঙার মাধ্যমে সৃষ্টি হয়। সূর্য ডুবলে আঁধার হয়, কিন্তু আঁধার হয়ে নতুন সূর্যের নতুন আলোর পথ সহজ করে, এটাই নিয়ে। পিনাকিদা সাধারণ মানুষ কি চায়? সাধারণ মানুষ চায় আর্থসামাজিক উন্নয়ন, উন্নত চিকিৎসা, মানসম্মত শিক্ষা। নেতা যেই হোক, যেভাবেই আসুক, সার্বিক উন্নয়ন না হলে লাভ নেই। স্বাধীনতার পর থেকে উন্নয়ন বলতে শুধু নেতাদের হয়েছে, কিন্তু খেয়াল করেন শীর্ষস্থানীয় রাজনীতিবিদের পরিবর্তন খুব একটা হয়নি। আমার বোঝার বয়স থেকে যাদের নেতা দেখি তারাই আছে, তারাও পরিবর্তন হয় না, দেশও পরিবর্তন হয় না। পিনাকিদা খবরগুলো যে কোথায় পায় আল্লাহই জানে। নিজের ধারণা প্রমাণ করতে গিয়ে ভুলভাল তথ্য ছড়ানোটা ঠিক না। কেন পিনাকিদা তার নিজের ধারণা অন্যের উপর চাপিয়ে দিতে চাচ্ছে? কেন